সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিতা হাসান। আমরা আজকে কথা বলবো ফ্যাটি লিভার ও শৈশবের শারীরিক স্থূলতা নিয়ে। আমরা জানি যে বর্তমান যে আমাদের জীবনযাপন পদ্ধতি, যে আধুনিক বা ডিজিটাল জীবন পদ্ধতি রয়েছে, তাতে কমে গেছে কায়িক পরিশ্রম অথবা ফিজিক্যাল অ্যাক্টিভিটির পরিমাণ। আগে বাচ্চারা মাঠে খেলাধুলা করত, এখন তারা মোবাইল অথবা ইলেকট্রনিক্স গেজেট নিয়ে খেলাধুলায় ব্যস্ত থাকে। শারীরিক যে কাজটি তাদের করার কথা, ঘর থেকে হেঁটে স্কুলে যাওয়ার যে বিষয়টি ছিল, সেটিও এখন কিন্তু তিরোহিত। তার ফলে কিন্তু বাড়ছে শারীরিক স্থূলতা এবং একই সঙ্গে যে ফাস্টফুডের যে কালচারটি প্রচলিত হয়েছে, যার কারণে তারা যে স্বাভাবিক যে প্রচলিত যে খাবারগুলো ছিল সেগুলো থেকে কিন্তু দূরে সরে এসেছে। এখন সব এই চিজ অথবা যে ফ্যাটি যুক্ত যে খাবারগুলো, সেগুলোতে তারা আসক্ত হয়ে পড়ছে এবং এর কারণে বাড়ছে শারীরিক স্থূলতা এবং সেটি শৈশবে তৈরি হচ্ছে। যে শৈশবটি তাদের উপভোগ করার কথা ছিল, তাদেরকে হেসে খেলে দৌড়ানোর কথা ছিল, সেই জায়গাটিতে তারা বসে গেছে একটি জায়গায়, একটি চেয়ারের উপরে, এবং বাড়ছে ধীরে ধীরে শারীরিক স্থূলতা। এবং শারীরিক স্থূলতা অনেক রোগের একটি কারণ এবং স্থূলতা একটি নিজেই একটি রোগ। একই সঙ্গে যুক্ত হচ্ছে ফ্যাটি লিভার। আমরা জানি যে বর্তমানে আছে লিভার একটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটি আমাদের বিপাকীয় কার্যক্রমে যথেষ্ট সহায়তা করে। সেই লিভারটিকে কিন্তু আমরা ক্রমশ ফ্যাট দিয়ে পরিপূর্ণ করে ফেলছি এবং তার স্বাভাবিক কার্যক্ষমতা হারাচ্ছে। এই দুটো বিষয় কিন্তু এখন জনগুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেটি শুরু কিন্তু শৈশব থেকে। সে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই এবং সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার মুশতাক মাহমুদ তিতাস, ইন্টারনাল মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ, কেইস ওয়েস্টার্ন ইউনিভার্সিটি হাসপাতাল, ওয়াহিও, যুক্তরাষ্ট্র। আপনাকে স্বাগত ডাক্তার মুশতাক। অবশ্যই, অনেক ধন্যবাদ। আপনার সাথে দেখা হয়, কথা হয়, খুব ভালো লাগে। আমি আসলে এই অনুষ্ঠানে এসে আপনার কাছ থেকে শিখি, আপনাদের অনুষ্ঠান থেকে শিখি। আমি খুব একটা বিশেষজ্ঞ কিছু না। অসংখ্য ধন্যবাদ। সুদূর যুক্তরাষ্ট্র ওয়াহিও থেকে আপনি সরাসরি আমাদের স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন। এর আগে আপনাকে অনেকবার অনলাইনে পেয়েছি, স্টুডিওতে এই বিষয়ে পাওয়া হয়েছে কম। তো আজকে সেই সুযোগটি আমরা গ্রহণ করছি। আমি শুরুতেই আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ইন্টারনাল মেডিসিন এবং শিশু রোগ বিশেষজ্ঞ দুটি স্পেশালিটি নিয়ে আপনি একই সঙ্গে কাজ করছেন ওয়াহিও, যুক্তরাষ্ট্রে। এই অনুভূতিটি কেমন? আমার কাছে খুব ভালো লাগে। আমি আসলে মনে হয় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার একটা পরিচয় হয়, সবার সাথে আমি সেবা করতে পারি। ইটস এ টোটাল স্পেকট্রাম অফ দ্য মেডিসিন। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। দাদা দাদিরও চিকিৎসা করছি, আবার নাতিপুতিদেরও চিকিৎসা করছি, মানে একেবারে পুরোটা সময় জুড়েই ভালো লাগে, তাদের জীবনের সাথে সম্পৃক্ত থাকে এবং বিভিন্ন পর্যায়ে তো রোগের বিভিন্ন ধরন, এই ধরনগুলো দেখতে পারি। রংধনুটাকে আমি পুরোটা দেখতে পারি, স্পেকট্রামটা পুরোপুরি দেখতে পারি। এটা আমার কাছে খুব মজা লাগে। একই সঙ্গে আবৃত্তির সঙ্গে যুক্ত থাকেন অনেক সময় পান কি করে বা কিভাবে করেন? আবৃত্তি করি বলেই বোধহয় অন্যান্য সময়টা পাই। ওটা তো মনের খাদ্য। ভালো লাগে, সাহিত্য, শিল্প, সংস্কৃতি ভালো লাগে এবং এটা আমার প্রফেশনাল কাজকর্মকেও উদ্দীপিত করে, সত্যি করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে আসলে ওখানে থেকে বাংলা চর্চা, এবং আমি বলবো যে একই সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি হিসেবে সেখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। সেই অনুভূতিটি আসলে কেমন লাগে? দেশের জন্য কতটুকু মায়ায় পড়েন? অবশ্যই। আমি যখন চিকিৎসা প্রেসক্রিপশন লিখি, হয়তো ধরেন মিসেস স্মিথের জন্য লিখলাম, সোফিয়ার জন্য লিখলাম, আমি তো সকিনা খালার জন্য কিছু করতে পারছি না, আমি তো আমার মায়ের জন্যে বা বাবার জন্য করি না। একটা দুঃখবোধ হয়, কিন্তু মানুষের যে মানসিকতা, মানুষের যে প্রয়োজন, আমি দেখলাম যেটা সারা পৃথিবীতেই এক। এই যে রোগের কাছে আসা, ডাক্তারের কাছে আসা, চিকিৎসা নেওয়া, কৃতজ্ঞতা বোধ, আমি করতে পারা, মানুষ হিসেবে মানুষের সাহায্য করা, এখন তো আসলে গ্লোবাল ভিলেজ হয়ে গেছে না, এটাতে কোনো নির্দিষ্ট জায়গা নাই। তবে ভালো লাগে যখন এখানে আসি, লোকজনের সাথে কথা হয়, তাদের চিকিৎসা করতে পারি, ওটাও ভালো লাগে। আবার বিদেশেও খারাপ লাগে না, এখন অনেকেই সেখানে আছেন। আমরা যদি একেবারেই শুরু করি, যে আপনি যেহেতু শৈশব কথাটা বলেছেন, শুরুতে পেডিয়াট্রিক বিষয়টা নিয়ে, আমাদের আসলে কমন একটি প্রবলেম থাকে, বিশেষ করে প্যারেন্টসদের, মায়েদের, যে আমার বাচ্চা খাচ্ছে না, মানে যেটাই হোক না কেন। পেডিয়াট্রিশিয়ানরা সবচেয়ে বেশি কমন যে প্রশ্নটির সম্মুখীন হন সেটি হচ্ছে আমার বাচ্চা বোধহয় ঠিক মতো খাচ্ছে না। এবং এই যে শুরুতে খাওয়া দাওয়ার প্রতি যে একটি তাদের অতিরিক্ত মানে আগ্রহের কারণে অনেক সময় বাচ্চা মুটিয়ে যায় বা তার স্থূলতায় মানে ভুগতে থাকে।
এবং এই যে শুরুটা এবং একই সঙ্গে অন্যান্য কি কি ফ্যাক্টর রয়েছে যে বাচ্চার শারীরিক স্থূলতা বাড়ানোর জন্য কাজ করছে আসলে? আসলে মা তো সবসময় আদর করে না, তার বাচ্চাটাকে বড় করতে চায়। মা মধ্যে একটা গিলটি ফিলিংস হয়, আমার ছেলে খাচ্ছে না, আমার ছেলে স্বাস্থ্যবান না, মোটা না, তার মানে অসুস্থ, আমি মা হিসাবে ভালো না। এই জন্য হয় কি, অতিরিক্ত ফিডিং হয়ে যায়, বেশি করে খাওয়া দাওয়া হয়ে যায় এবং যেটা প্রয়োজন না সেটা হয়ে যায়। এই যে চাইল্ডহুড ওবিসিটির যে ব্যাপারটা আসছে, সেটা কিন্তু জন্ম থেকে এইভাবেই শুরু হচ্ছে। আপনি প্রথমে বললেন যে ফ্যাটি লিভারের কথাটা, আপনারা অনলাইনে ইউটিউবে বিভিন্ন জায়গায় হয়তো পাবেন যে অ্যাডাল্ট ফ্যাটি লিভার, কিন্তু আমি আমার প্র্যাকটিসে 5 বছর বয়সের বাচ্চা তারও ফ্যাটি লিভার হচ্ছে, এবং এটার পরিসংখ্যান কিন্তু এত কম নয়, অল্প নয়, বেশ ভালো। তো এর জন্যে মা বাবাকে ক্যাপ্টেনের শিপে, মানে শিপ যে চালাবে সে কিন্তু বাচ্চাটাই নির্ধারণ করবে সে কতটুকু খাবে কতটুকু খাবে না। সুস্বাস্থ্য মানে মানে স্থূল হওয়াটা সুস্বাস্থ্য নয়, সুস্থ থাকাটা হচ্ছে সুস্বাস্থ্য। আমার ছেলে হেঁটে চলে বেড়াচ্ছে, অসুখ বিসুখ হচ্ছে না, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ছে, এটাই হচ্ছে স্বাস্থ্যের সংজ্ঞা। কিন্তু আমরা এমনভাবে আমাদের স্বাস্থ্যটাকে মা বাবার কাছে উপস্থাপনা করি, ও না আপনার ছেলে তো শুকনা পাতলা, ওকে খাওয়ান না নাকি, হ্যাংলা পাতলা, ও বোধহয় যত্ন হচ্ছে না। তো আমার মনে হয় একটু যদি আমরা যেটা বলি ওখানে যে ইয়োর বেবি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, সেই নির্ধারণ করবে সে কখন কি খাবে না খাবে। তোমার কাজ হচ্ছে ওকে অফার করা যে বাবা এটা হচ্ছে রুটি, বা এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে ডিম, এটা পরিচিত করে করা, ওকে দেওয়া, ওর সামনে দেওয়া। এখন সেই খুঁজে পেতে নেবে, কেন ও জানে ওর ডিমান্ড কীরকম, সে ডিমান্ড অনুযায়ী সে সাপ্লাই করবে। আপনি ওভার ফিডিং করতে গেলে বরং আর ক্ষতি হচ্ছে। সেটি বলছি, সেটি প্রধান একটি কারণ, মানে একেবারে শৈশবের ব্যাপারটা আমি বললাম। এবং একই সঙ্গে আমি যেটি বললাম যে একটি আমাদের এখন যে সামাজিক যে সমস্যাটি রয়েছে, যে একটি সময়ে আমরা মাঠ ছিল, খেলার মাঠ ছিল, স্কুলের মাঠ ছিল, এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাচ্চারা খেলাধুলা করতে পারছে না। তাদের যে দৌড়াদৌড়ি, যে বয়সটি তাদের দৌড়াদৌড়ি করার কথা, সেই জায়গাটি কিন্তু তার স্তীমিত হয়ে গেছে। এবং আমি বললাম গেজেট নির্ভর জীবন, তারা এসেই মোবাইল অথবা ল্যাপটপ অথবা আইপ্যাডে আসক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন গেমে। এই জায়গাটি কোনোভাবে আসলে এটা আপনি একেবারে সঠিক জায়গায় আপনি উল্লেখ করলেন। নগরায়ন হওয়ার কারণে সমস্ত খোলা জায়গাগুলো ভরাট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমি মনে করি, শুধু শিশুদেরকে দোষারোপ করলে হবে না, মা বাবারও কিন্তু সময় খুব কম। আজকে দেখেন, মাও কাজ করতে যান, বাবাও তো কাজ করছেন, দুজনে মিলে কাজ করছে। সেই শিশুটি হয়তো একটা ডে কেয়ারে যায়, কিংবা তার একজন নার্সিং গাইড আছেন, থাকে বাসায়। তো জীবন খুব জটিল হয়ে যাচ্ছে, দুজনকে ইনকাম করতে হচ্ছে। মা বাবার সাথে যে থেকে গল্প গুজব করা, সময় যাওয়া, একসাথে ভ্যাকেশনে যাওয়া, ছুটিতে যাওয়া, মা পাচ্ছেন না। যেমন আমাদের ওখানে মা বাবা দুজনেই কাজ করছে, আমাকে প্রেশার দেওয়া হচ্ছে যে কালকের মধ্যেই তোমাকে ওর জ্বর কমাতে হবে, কেন ওর যদি জ্বর থাকে তাহলে আমাকে অফিস থেকে ছুটি নিতে হবে, আমাকে ওর সাথে থাকতে হবে, আমি পারবো না, তুমি এখনই ওকে জ্বর কমিয়ে দাও। এই যে একটা প্রেশারের মধ্যে আমরা থাকি, এই যে সিভিলাইজেশনটা যে এত যান্ত্রিক হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু বাচ্চাদেরকে এফেক্ট করছে। অবশ্যই এই কারণে আমার মনে হয় শিশুদেরকে নিয়ে মা বাবার একটু সময় দেওয়া, বের করা, জীবনের অর্থই তো সব নয়, মানে আনন্দ উৎসব এগুলো দরকার আছে। তো আরেকটা জিনিস, আমরা সেলফোন দিচ্ছি, কিন্তু হ্যাঁ ওখানে দেব, বা মোবাইল ফোন দেব, কিন্তু স্ক্রিন টাইম বলে একটা কথা আছে। আমাদের পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন বলছে যে স্ক্রিন টাইম 2 ঘন্টার বেশি হবে না পার ডে। এটা মোবাইল ফোন হতে হবে, এটা টেলিভিশন দেখি, ল্যাপটপ দেখি, আমার যাই বলি, আমি তোমাকে স্ক্রিন টাইম 2 ঘন্টা দিলাম, এই 2 ঘন্টার মধ্যে তুমি কাজ করবে। বাকি সময়টাকে সে বিভিন্নভাবে তাকে অ্যাক্টিভ রাখা। স্কুলেও যদি আপনার শারীরিক যে ফিজিক্যাল এডুকেশনের যে ক্লাসগুলো আছে, খেলাধুলো আছে, সেগুলোর সাথে যুক্ত করা। এবং আমি জানি না, আপনি ভালো বলবেন, এখানকার যে হাউজিং অ্যাসোসিয়েশনগুলো আছে, তাদের কি কোনো খেলাধুলার অনুষ্ঠান আছে কিনা, তারা কি কোনো প্রতিযোগিতা করে কিনা বাচ্চাদের ভেতরে, কেন অনেকগুলো তো নেইবারহুড হচ্ছে না, অনেকগুলো অ্যাসোসিয়েশন হচ্ছে। তারাও যদি অ্যাসোসিয়েশন থেকে যে ঠিক আছে আজকে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করবো, আজকের ফুটবল ম্যাচ হবে বা এই হবে,
এই ধরনের কিছু প্রজেক্ট বোধহয় আনতে হবে আনতে হবে। মানে আসলে আমাদের যদি একটু আমাদের শৈশবে যদি ফিরে যাই তাহলে কিন্তু আমরা দেখতাম যে পাড়া পাড়া ভিত্তিক ফুটবল ম্যাচ হতো, ক্রিকেট ম্যাচ হতো, খেলাধুলা হতো। হয়তো আমাদের বেশি কিছু ছিল না, 3টা কাঠি দিয়ে আমরা উইকেট বানালাম। আমি সেটাই বলছিলাম যে তখন কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল, মানে খেলাধুলা একটি আমাদের অত্যাবশ্যকীয় কাজ ছিল, যে এটা না করলে হবেই না। কিন্তু এখন কিন্তু বিপরীত চিত্র, এবং একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও কিন্তু চলে আসে, যে বাচ্চাকে যে বাইরে খেলতে দিবে সে কাদের সঙ্গে মিশবে, এই যে একটা এনভায়রনমেন্ট ছিল, মানে কমফোর্টেবল জোন ছিল, সেটাও কিন্তু আসলে নষ্ট হয়েছে। যার কারণে বাবা মারাও বাচ্চাদেরকে বাইরে যেতে ভয় পায় অনেক সময়, যে ওখানে যাবে, ওই মাঠে যেয়ে খেলবে, কাদের সাথে মিশবে, কি করবে, এই জায়গাটি তো কিন্তু একটা অনিশ্চয়তা। একটা উপায় বের করতে হবে আসলে শারীরিক যদি শ্রম না হয়। আমার একটা পেশেন্ট 18 বছর বয়স, সে শৈশব থেকে ফ্যাটি লিভার নিয়ে, তাকে আমার লিভার ট্রান্সপ্লান্টে পাঠানো হচ্ছে। সেটাই 18 বছর বয়সে আপনি চিন্তা করেন, সে একটা লিভার ট্রান্সপ্লান্ট করবে, বিকজ তার লিভারটা সিরোসিস হয়ে গেছে। ফ্যাটি লিভার থেকে ক্রনিক লিভার ডিজিজ সিরোসিস হয়ে গেছে। তো 18 বছরে যদি একজনকে লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে বাঁচতে হয়, তার জীবন তো থাকলো না, কত 30-35 শেষে মারা যাবে ইভেনচুয়ালি। সেটি বলছি, খুবই মর্মান্তিক। আমরা যদি একটু শৈশবের শারীরিক স্থূলতা দিকে ফিরে আসি, আসলে কি কি ধরনের সমস্যাগুলো তারা আসলে ফেস করে? যদি একটি বাচ্চা দেখা গেল যে শারীরিক স্থূলতায় ভুগছে, প্রথমত তাকে স্কুল বা যাদের যে জায়গাগুলোতে তাকে নানান ধরনের টিজিং এর শিকার হতে হয়, এটি একটি আছে। এছাড়া শারীরিক প্রবলেমগুলো আসলে কি কি হতে পারে ভবিষ্যতে? শারীরিক তো একটা তো আমরা আলোচনা করব বা করছি, যে ফ্যাটি লিভার, চাইল্ডহুড ডায়াবেটিস, এবং সেটা কিন্তু টাইপ 2, টাইপ 1 না, এটা কোনো ভাইরাল অটোইমিউন ডায়াবেটিস না। আপনি তো ভালো বলবেন, বুঝবেন। ওবেসিটির জন্য যে আমার প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন আসে, এত বেশি সুগার আমি খেয়েছি, এত বেশি গ্লুকোজ আমি খেয়েছি, আমার প্যানক্রিয়াস বার্ন আউট, আমার প্যানক্রিয়াসের আর শক্তি নাই আমাকে ইনসুলিন দেওয়ার, তাহলে প্যানক্রিয়াস নষ্ট হয়ে গেল। ডায়াবেটিস ইজ এ বিগ থিং। ওবেসিটির জন্যে চাইল্ডহুড স্লিপ অ্যাপনিয়া, এটা বিরাট বড় একটা জিনিস আমাদের উদ্দেশ্যে। হচ্ছে কি জানেন, ও তো শ্বাস নিতে পারে না, ওর গলা আটকে যাচ্ছে, থিক নেক হয়ে গেছে, সেন্ট্রাল ওবেসিটি। তো রাতে যখন সে ঘুমাচ্ছে তখন তার অক্সিজেন যাচ্ছে না, ভালো এনাফ যাচ্ছে না, তখন হয় কি তার হার্টটা কুইভার করে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই যে কুইভার করছে, সে একটা ছোট ছেলে, সে অ্যারিথমিয়াতে চলে গেল, তাকে ব্লাড থিনার খেতে হবে, এই করতে হবে। আরেকটা জিনিস আমি যেটা খুব লক্ষ্য করি, যে এদের অ্যাটেনশন ডেফিসিট হয়, অত্যন্ত হাইপার হয়ে যায় এরা, মা বাবা কন্ট্রোল করতে পারে না, এদের চাল চলন চলা ফেরা কিছুতেই তারা সুস্থির না, বিকজ তার হাইপক্সিয়া হয়েছে, ব্রেনে তার এনাফ অক্সিজেন যায়নি, এবং লার্নিং ডিসেবিলিটি হয়, তারা পড়ালেখা ভালো করতে পারে না, তাদের ব্রেন তো ম্যাচিওর হচ্ছে না। দেখো, আমি রাতে যে ঘুমাচ্ছি, আমি নাক ডাকছি, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, অক্সিজেন পাচ্ছি না, আমার ব্রেন ডেভেলপ করছে না, হয়ে যাচ্ছে। মানে সেটি খুব দারুণ, মানে খুব চমৎকার করে বললেন। এবং পরের দিন স্কুলে যে সে দেখা যায় ঝিমাচ্ছে, সে মানে লিটারালি কনসেন্ট্রেট করতে পারে না। আর এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী এবং সোশ্যাল প্রবলেম তো রয়েছেই, সেই সঙ্গে ফিজিক্যাল যে প্রবলেমগুলো আমরা চিন্তা করলাম। ডায়াবেটিস একটা বড় একটা বিষয় মানুষের জন্য। আমরা আসলে যদি খাদ্যাভ্যাসের কথা চিন্তা করি একটু, বিশেষ করে শিশুদের খাদ্যাভ্যাসের কথা, আমরা যদি আপনার প্রেক্ষাপটে যেখানে আপনি কাজ করছেন, সেখানে আসলে কি কি ধরনের মানে ইন্ট্রোডিউস করে থাকেন, যে মানে কাউন্সেলিংটা করে থাকেন যে বাচ্চাদের খাদ্যাভ্যাসের জন্য, এবং আমাদের প্রেক্ষাপটে একটা সময় কিন্তু পাশ্চাত্য পৃথিবীতে বদনাম ছিল যে এরা খুব ফ্যাটি ফুড খাচ্ছে, বার্গার খাচ্ছে, চিকেন নাগেটস খাচ্ছে। এখন কিন্তু জানেন, সবাই মিলে, সব গ্লোবাল হেলথ কনসার্নের জন্যে মানুষ সরে আসছে, এখন সবাই খুব অর্গ্যানিক ফুডের দিকে যাচ্ছে, যেগুলো সরাসরি মাটি থেকে আসে, যেগুলোর দুটো পা আছে, দুটো পা প্রাণীর খাওয়াটা বেটার। পাখি, মুরগি, হাঁস, 4 পা খারাপ, গরু বলেন, খাসি বলেন, এগুলো খারাপ। আর যেগুলো মাটি থেকে সরাসরি আসে, ধরেন ব্রকলি, ফুলকপি, মূলো, গাজর, এই দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে, মোর অফ দ্যাট সাইড। একটা বলা হয় ওই দেশে, খুব বলা হচ্ছে, এনিথিং হোয়াইট ইজ নট রাইট, কিছু সাদা হলেই সেটা খারাপ। চাল, ময়দা, পাউরুটি, লবণ, সুগার, সাদা আলু। তা আমরা খুব সহজভাবে মাকে বলি, এনিথিং হোয়াইট
ইজ নট রাইট। নট রাইট। এটি কিন্তু খুব চমৎকার তো বললেন। এটা আমাদেরকে শর্করা, তার মানে শর্করা, তো ওগুলো অ্যাভয়েড করতেই হবে। এখন সেই জন্য বাচ্চারা ওখানে আরেকটা হতো কি যে ওই যে প্রচুর পরিমাণে ক্যান্ডি দিয়ে দেওয়া, চকলেট দিয়ে দেওয়া, চুইংগাম দিয়ে যাওয়া, এগুলো এখন আর ওরা অ্যাভয়েড করার আস্তে আস্তে চেষ্টা করে। ধীরে ধীরে সরে আসছে জায়গাটা, কিন্তু একটা আমরা সচেতনতা ক্রিয়েট হচ্ছে। আমি জানি না বাংলাদেশে নিশ্চয়ই এটাও হ্যাঁ হচ্ছে। নিশ্চয়ই অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, বাট আমরা যেটা হচ্ছে যে সেই পাশ্চাত্যের এই জায়গাটা ফলো করতে যে আমাদের এখানে যে ফাস্টফুড কালচারটি তৈরি হয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে হোম ডেলিভারির যে ব্যাপারটি রয়েছে, বাচ্চারাই সহজে অর্ডার করে দিচ্ছে Food Panda। বাবা মার অগোচরে সেটাই। তার পছন্দের যে খাবারগুলো যেগুলো খুবই স্পাইসি বা যেগুলো খেতে ভালো লাগে এবং এটার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালোরি এবং যেগুলো হ্যাঁ, রয়েছে যেটা processed তাদের food মানেই খারাপ। স্বাভাবিক যে খাদ্য প্রক্রিয়া সে নষ্ট করছে। সে আর ভাত দুপুরে ডিনার লাঞ্চটি সেভাবে করছে না। সে আমার আগে একজন খেয়ে কলিগ আছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, তিনি কোলোনোস্কোপি করেন, এইসব করেন। তা আমাকে বলছে যে দেখো মুশতাক, আমি প্রতি সপ্তাহে একটা পিডিয়াট্রিক কোলন ক্যান্সার পাই। আমি যে কেন তুমি প্রতি সপ্তাহে একটা করে পাচ্ছ, কি কারণ? এটা কি কোনো জেনেটিক কারণ? এই সে বলছে না, সবগুলো কারণ হচ্ছে প্রসেসড ফুডের জন্য। processed food। যে ফুডগুলো প্যাকেটে কাগজের মধ্যে মোড়ানো থাকে সেগুলোর ভিতরে এত বেশি কেমিক্যাল এবং আপনার গাট ফ্লোরাটাকে চেঞ্জ করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে। এবং তারা পেডিয়াট্রিক অনকোলজির সাথে যুক্ত হচ্ছে। এক্স্যাক্টলি, এবং এই খাবারগুলোকে সুস্বাদু করার জন্য অনেক ধরনের প্রিজারভেটিভস, দেওয়া কেমিক্যালস হচ্ছে, এবং সবই তো যেগুলো দেওয়া poison, হচ্ছে, হাই everything। সল্ট দেওয়া হ্যাঁ, হচ্ছে, সেই। যেটা আসলে এই যে আর্লি, এখন তো আমরা বলি যে কার্ডিয়াক ডিজিজের ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর নয়, কার্ডিয়াক ডিজিজের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, আপনি আরো ভালো বলবেন। এখন তো না এখন কিন্তু আমরা এজকে আসলে আগে একটা ব্যারিয়ার মনে করতাম যে আফটার 40 আমরা চিন্তা করব, এখন অনেক আর্লি এজে কিন্তু মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে, অ্যারিথমিয়া হচ্ছে, এবং এটার কারণই হচ্ছে আমাদের এই লাইফস্টাইল যে মানে ম্যানেজমেন্টের যে সমস্যাটি রয়েছে। আমার মনে হয় সচেতনতা ছাড়া আর কোনো বিকল্প নাই। যুগের সাথে আপনাকে নিজের শরীরের যত্ন নিজেকেই নিতে হবে। আসলে সিস্টেম আপনাকে খুব একটা হেল্প করবে না আনলেস আপনি নিজে মোটিভেটেড, আপনি হাঁটতে বেরোচ্ছেন বা আপনার জীবন যাপনের সাথে শরীর চর্চাকে যুক্ত করছেন। এটা কিন্তু খুব দরকার। যদি আসলে আমি একটু জানতে চাইবো যে শারীরিক স্থূলতা নিয়ে যদি কোনো বাচ্চা আপনাদের কাছে আসে, আসলে তার ম্যানেজমেন্টটি বা প্ল্যানটি আপনারা কিভাবে করে থাকেন বা কাদের এর সাথে ইনভলভ করে থাকেন? তো প্রথমে তো আমরা দেখব যে নির্ণয় করেন কিভাবে এটা কোনো অসুস্থতার কারণে তার রোগ হলো কিনা। যেমন ধরেন হাইপোথাইরয়েডিজম থাকে, তাই না? থাইরয়েডের সমস্যা হলে তো ওর মেটাবলিজমটা কমে গেল, হবে, সেটা একটা ব্যাপার আমরা দেখি। আমরা আগে এক্সক্লুড করতে চাই যে কোনো রোগের কারণে সে স্থূল কিনা। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে স্থূল হতে পারে। তো ওটা যখন সেরে যায় তখন আমরা ওর ফুড ডায়েরিটা নিই, যে তুমি কি করো, কিভাবে করো, তোমার দিনটা কি করো, আমাকে তোমার সারাদিনে চলাও, তুমি সকালে ঘুম থেকে উঠে কী করো আমাকে দেখাও। জি। এরপরে যেটা হয় যে ওর সাথে একজন আমরা নিউট্রিশনিস্ট এবং ফিজিক্যাল থেরাপিস্টকে যুক্ত করি, মা বাবাকে ফুড ডায়েরি রাখতে বলি এবং তাদেরকে জানানো যে ওর ক্যালোরি রিকোয়ারমেন্ট কত, ওর আইডিয়াল বডি ওয়েট কত হবে, ওর উচ্চতার সাথে ওর শারীরিক দৈর্ঘ্যের সাথে ওর প্রস্থের ইয়েটা কতটা হবে। তো সেই ধরনের কিছু শিক্ষা দিয়ে, এবং মা বাবাকেও, এটা আসলে একটা না জানেন পারিবারিক আন্দোলন, আপনি এককভাবে পারবেন না। জি। বাবাকেও বাজার থেকে এমন জিনিস আনতে হবে যেটা খেলে সবার জন্য ভালো হয়, মাকেও এমনভাবে রাঁধতে হবে যেটা খেলে সবার জন্য ভালো হয়। রাইট, এটা মানে কম্বাইন্ড এফোর্ট, আর এটা একটা ফ্যামিলি এফোর্ট, কম্বাইন্ড ফ্যামিলি এফোর্ট। ফ্যাটি লিভার একটি আসলে নিউয়ার আলোচনার বিষয় আমি বলবো, এবং জনগুরুত্বপূর্ণ একটি সমস্যা যেটি আমরা ব্যাপক হারে এখন অনেক ক্ষেত্রে পাচ্ছি। তো আপনি যেখানে প্র্যাকটিস করছেন সেখানে ফ্যাটি লিভারের প্রবণতাটি কেমন, মানে কত, যারা পেডিয়াট্রিক, মানে একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা ধরেই নেই যে ফ্যাটি লিভারটি একটি বয়সের পরে বোধহয় ফ্যাট জমে বোধ হয় সেটা হবে, কিন্তু বাচ্চাদের পেডিয়াট্রিক এজ গ্রুপে অনেক সময় ভাবি না যে তাদের ফ্যাটি লিভার হতে পারে। সেই জায়গাটিকে আসলে কতটুকু এটাই একটা, আমি এই জিনিসটা আসলে আজকে একটু আপনাদের সাথে পরিষ্কার করতে চাচ্ছিলাম যে সবাই মনে করে যে 40-এর পরে বোধহয় ফ্যাটি লিভার হবে। বিষয়টা সত্য নয়। আমাদের একটু যদি এইভাবে বলি, আমাদের কি হবে না হবে এগুলো কিন্তু সব নিয়ন্ত্রিত, আর জিনে কিন্তু লেখা আছে। আমার কি ডায়াবেটিস হবে, আমার কি হাইপারটেনশন হবে বা কি হবে, সবই কিন্তু ম্যাপ করা আছে। কিন্তু এটা হচ্ছে নেচার, আর একটা হচ্ছে নার্চার। আপনি কিভাবে এটাকে প্রতিরোধ করবেন সেইটার কন্ট্রোল আপনার কাছে আছে। আপনি তো জানেন যে জিন হচ্ছে ডাবল হেলিক, তাই না? দুটা স্ট্রাকচার, তো দুটো দড়ির মতো, দুটো সুতোর মতো।
এই সুতোর এই পয়েন্টে যদি আমার প্রাকৃতিকভাবে অসুবিধা হয় যে আমার ডায়াবেটিস হবে, আরেক সুতার ঠিক ওই পয়েন্টে কিন্তু ডায়াবেটিসের জিনের মিউটেশন হতে হবে, তাহলেই কিন্তু আমার ডায়াবেটিসটা হবে। যেটা আমাকে ঈশ্বর দিয়েছেন, যেখানে আমার ডিফেক্ট আছে, সেটাকে তো আমি কিছু করতে পারবো না, নেচারকে আমি কিছু করতে পারবো না। নার্চারকে, সেকেন্ড পয়েন্টটা যেন ডিস্টার্ব না হয়, সেটার জন্য কি করা যায়। তো যেই শিশুটা বড় হচ্ছে, সে কিন্তু ফ্যাটি লিভারের একটা জিন নিয়ে কিন্তু সে বড় হচ্ছে। সবার কিন্তু ফ্যাটি লিভার হয় না, আপনি একই খাবেন, আমিও একই খাবো, আপনার ফ্যাটি লিভার নাও হতে পারে, আমার হতে পারে, কারণ আমার একটা জিনের একটা ইনফ্লুয়েন্স আছে। কিন্তু আমার সেকেন্ড জিনটাকে আমি কন্ট্রোল করব, সেটা আমার খাওয়া দাওয়া দিয়ে, আমার চলাফেরা দিয়ে, সেটা যে কোনো রোগের ক্ষেত্রে। যেটাকে সেকেন্ড হিট বলে। ফার্স্ট হিট তো দেওয়াই আছে, নিয়ন্ত্রণ আমাকে দিয়েছে, সেকেন্ড হিটটা আমি কন্ট্রোল করব। তো এই জন্যই বলছি যে শিশুরা যখন ছোটকাল থেকেই অতিরিক্ত খাওয়া শুরু করে, তার প্যানক্রিয়াসকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হাইপোথাইরয়েডিজম হচ্ছে, তখন তার কিন্তু ফ্যাটি লিভার হয়। এবং আপনি যে পার্সেন্টেজ জানতে চাচ্ছেন, প্রতি 4 জনে এখন পৃথিবীতে 1 জন করে ফ্যাটি লিভার আছে। এবং প্রবলেমটা হচ্ছে ফ্যাটি লিভার আসলে আপনাকে কোনো সিমটম দেবে না, আপনাকে কিছু বলবে না যে ফ্যাটি লিভার হচ্ছে। যখন বলবে তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়, 80% ড্যামেজ হয়ে যায়, সেটি বলছি। তবে আমি ভয়ের কথা বলবো না, মানুষকে ভয় দেখানোর কোনো উপায় নেই। এই যে ফ্যাটি লিভারটা কিন্তু থেকে যেতে পারে আজীবন, এটার প্রদাহ নাও হতে পারে। যদি লিভারে প্রদাহ না হয়, জ্বলন পোড়ন না হয়, তাহলে কিন্তু এর আর প্রোগ্রেশন হবে না, ওখানে থাকতে পারে। কিন্তু আপনার প্রদাহ হবে কি না, লিভারটা ড্যামেজ হবে কি হবে না, আপনি তো জানেন না সেটা। প্রতি 4 জনে 1 জন, আপনি কি সেই 1 জনের দলে না আপনি 3 জনের দলে, এটা তো আপনাকে জানেন না। আপনি তো 1 জনের মধ্যে পড়তে পারেন, তাই আপনাকে সাবধান হতে হবে, আমাকে সাবধান হতে হবে। জি, মানে আসলে এই সতর্কতা তো আমরা আসবো, তার আগে আমরা আসলে কিভাবে নির্ণয় করতে পারি যে এটা কি কোনো অ্যানুয়াল স্ক্রিনিং এর পর্যায়ে রয়েছে বা ফ্যাটি লিভার রয়েছে, সেটাকে আসলে ডায়াগনোসিস করা যায় কিভাবে? আসলে একবার বললাম যে ফ্যাটি লিভার আপনাকে কোনো সমস্যা, ইনিশিয়ালি কোনো সমস্যাই দেবে না, কোনো সমস্যাই দেবে না। আপনি এইভাবে 10, 12, 24, 25 বছর থাকতে পারেন। অন্য কোনো কারণে যদি আপনাকে একটা আল্ট্রাসাউন্ড করতে হয় অ্যাবডোমেনে, তখন হয়তো দেখা গেল যে আপনার ফ্যাট জমে গেছে লিভারের চারপাশে। তবে এখন যেটা হয়, আমরা ওখানে প্রতি বছর একটা অ্যানুয়াল হেলথ চেক আপ করি, এবং আমি শিওর বাংলাদেশেও এই সচেতনতা এসছে। রোগ হলেই যে শুধু ডাক্তারের কাছে যাব তা না, বছরে একবার আমি ডাক্তারের কাছে যাব। কিছু বেসিক টেস্ট তো আছে, রক্তের পরীক্ষা আছে, সেখান থেকে কিন্তু আপনি ক্লু পাবেন আপনার লিভার এনজাইমগুলো, যে ALT, AST, তাই না, GGT, এগুলো বাড়তি হতে পারে। তারপরে ডাক্তার সাহেব ভাববেন যে কেন এই বয়সে তো এতটা বাড়ার কথা ছিল না, তখন সেকেন্ড স্টেপ টেস্টিংটা হবে। তখন হয়তো আপনাকে আল্ট্রাসাউন্ড করতে দিল, ফাইবার স্ক্যান করতে দিল। কিন্তু আপনি যদি ওই স্টেজে রেখে দিতে পারেন, গ্রেড 1, গ্রেড 2-তে রেখে দিতে পারেন, এবং আপনি কন্ট্রোল করলেন, ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে। এটা আসলে হওয়ার কথা না। যদি আসলে কেউ কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে এর কনসিকুয়েন্সগুলো কি কি হতে পারে, কমপ্লিকেশনগুলো ফ্যাটি লিভার থেকে? ফ্যাটি লিভারে আপনি এই যে বললাম, ওখানে জ্বলন পোড়ন হচ্ছে, প্রদাহ হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে। তখন এই যে লিভারের যে আর্কিটেকচারটা, স্ট্রাকচারটা, তাই না, একটার পিঠে একটা সেল দিয়ে তো একটা বাড়ি তৈরি হলো, সে বাড়িটা ধ্বংস হয়ে যায়, লিভারের স্থাপত্যটা নষ্ট হয়ে যায়। তো লিভারের স্থাপত্য যখন নষ্ট হয়ে যায়, তখন সেটা লিভার সিরোসিস হয়ে যাচ্ছে। লিভার সিরোসিস মানেই হচ্ছে আপনার পেটে পানি আসা, রক্ত বমি হওয়া, আপনার হয়তো জন্ডিস আসবে, দুর্বল, ক্ষুধা-মন্দা, আপনার কিছু করতে ইচ্ছে করছে না, আপনি শুয়ে বসে কাটাচ্ছেন, অতিরিক্ত টায়ার্ড হয়ে যাচ্ছেন, সেটা লিভার সিরোসিসে। এবং সিরোসিস হলে আসলে লিভার ক্যান্সারের সম্ভাবনা সবচেয়ে বেশি। লিভার সিরোসিস পেশেন্টের ক্যান্সারে চলে যায়। তো ওই পর্যায়ে তো আপনি আর রিভার্স ব্যাক করতে পারবেন না, আপনাকে আনতে হবে না, তখন দিন গুনতে হবে যে আমি কবে। জি, এবং সেক্ষেত্রে আসলে উপায় কি? মানে আমরা যদি একদম খাদ্যাভ্যাস থেকে শুরু করি, যে তারপর লাইফস্টাইল ম্যানেজমেন্ট সেটি, এবং কোনো মেডিকেশনের কোনো ব্যবহার রয়েছে কিনা, এবং অন্যান্য কোনো। ফ্যাটি লিভারের আসলে কোনো ওষুধ নাই। মানুষজন বিভিন্ন রকম হার্বাল এই সেই, আমি এগুলো বিশ্বাস করি না। আসলে FDA কোনো মেডিসিনকে অ্যাপ্রুভ করে নাই, যে আপনার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিছু নাই। ওজন কমানো, BMI-টা ঠিক রাখা, এই। আর সিরোসিস হয়ে গেল তো আপনাকে লিভার ট্রান্সপ্লান্টে যেতে হবে। মুশকিলটা হচ্ছে কি জানেন, লিভার ট্রান্সপ্লান্ট যে করবেন, যেই লিভারটা আপনি নেবেন, যে লিভারের অংশ, সেই লিভারটাও তো ফ্যাটি লিভার, সেই লিভারটাও পাওয়া যাচ্ছে না।
একটা একটা গ্লোবাল এন্ডেমিক বা মহামারীর মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা। আমাদের এই সভ্যতার যে খাওয়া দাওয়ার অভ্যাস, শ্রম না করার যে ব্যাপারটা, সেখান থেকে আমরা আসলে একটা প্রবলেম থেকে আমরা আসলে যুক্ত হয়ে যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসলে আমরা চিন্তা করি যে আসলে অনেকে স্ক্রিনের আওতার বাইরে, মানে অনেকেই দেখা যাচ্ছে মূল রোগগুলোই আমরা অনেক সময় ধরতে পারছি না, অনেক সময় ডায়াবেটিস হয়ে আছে, হাইপারটেনশন হয়ে আছে, ডাক্তারের কাছে আসে না, সেক্ষেত্রে ফ্যাটি লিভার অনেক পরে তারা চিন্তা করেন। সেক্ষেত্রে আসলে মানে কি আমাদের প্রেক্ষাপটে আপনি জানেন যে এখন স্বাস্থ্যের একটি সংস্কারের ব্যাপার চলছে, নতুন কিছু পলিসি আসছে, সেক্ষেত্রে আসলে এই জায়গাটিকে কিভাবে সুসংহত করা যায়? আমি কিন্তু আপনাদের বলি, যদি সম্ভব হয়, এবং নিশ্চয়ই সম্ভব হতে হবে, প্রাইমারি কেয়ারটাকে বাড়াতে হবে। আপনি যেমন কার্ডিওলজি স্পেশালিস্ট, আপনার কাছে রোগী যাওয়ার আগে সে তার প্রাইমারি কেয়ারের কাছে জানাবে, সে তখন বলবে যে তোমার আসলে কার্ডিওলজি যেতে হবে। প্রথমেই আপনার কাছে চলে আসছে একজন, আপনার চেম্বারে ভিড়, অহেতুক ভিড়, আপনি হয়তো জানেন যে এটা হচ্ছে অ্যাসিডের ব্যথা, আসলে এটা হার্টের ব্যথা না, কিন্তু সে আপনার কাছে গেল। তো এই যে একটা কনসেপ্ট প্রাইমারি কেয়ার ফ্যামিলি ফিজিশিয়ান কনসেপ্টটা যদি আমরা করতে পারি, অনেক রোগ আমরা অনেক আগে আর্লি ডিটেকশন করতে পারবো। বিশ্বাস করেন খুব ভালো হবে জিনিসটা, এবং আপনার ব্যস্ততা কমবে, আপনি আপনার টু দি পয়েন্ট রোগী আপনি সেবা করতে পারবেন। আপনার তো হার্টের রোগী, আপনি কেন পেটের ব্যথার রোগী দেখতে যাবেন? তাই না? এই প্রাইমারি কেয়ার কনসেপ্টটা যদি একটু আসে বাংলাদেশে, আমি মনে করি যে খুব ভালো হবে, খুব ভালো হবে এই জায়গায়। এবং প্রপার রেফারেল সিস্টেম যদি থাকে প্রাইমারি কেয়ার যে ব্যাপারটি রয়েছেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, আমরা তাকে যুক্ত করে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। জি, আমি ঠাকুরগাঁ থেকে বলছিলাম, আসাদ আমার নাম। জি বলুন আসাদ সাহেব। জি, আমার একটা মেয়ে আছে, ওর বয়স 11 বছর। জি, ও 4-5 বছর বয়সে ওর প্যানক্রিয়াসে ইনফেকশন হয়েছিল। হ্যাঁ, ওই ইনফেকশনের কারণে তখন এখানকার লোকাল একজন এমবিবিএস ডাক্তার, তার কাছ থেকে চিকিৎসা করছিলাম। সে সুস্থ পরে, তারপরে তার ওজনটা এত বাড়তেছে, সেটা 5 বছর বয়সে হয়েছিল ইনফেকশনটা, এখন ওজনটা এত বাড়তেছে, 11 বছর বয়স, 77 কেজি ওজন তার এই মুহূর্তে, এবং শরীরটা দুর্বল লাগে তার। বুঝতে পারছি। কি ইনজেকশনটি আমরা আসলে নামটা ইনফেকশনের জন্য, প্যানক্রিয়াস ইনফেকশন হয়েছিল, প্যানক্রিয়াস ইনফেকশন হয়েছিল। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। উনি যেটি আসলে বলতে চাইলেন যে মনে সম্ভবত প্যানক্রিয়াটাইটিস বা কিছু একটা হয়েছিলেন, এবং তার পরবর্তী থেকে তার ওজন বেড়ে চলছে। 11 বছর বয়স, এখন তার 77 কেজি ওজন। এই বিষয়টি নিয়ে উনি উদ্বিগ্ন। মানে খুবই স্বাভাবিক। আমার মনে হয় যে ইনসুলিনের যে বেটা সেলটা আছে, সেটা বোধহয় ডিস্টার্ব হয়েছে ইনফেকশনের কারণে, আমার যেটা মনে হয় আর কি। তো উনি নিশ্চয়ই ডাক্তার সাহেবের সাথে কথা বলবেন, ডায়াবেটিসটা একটু দেখতে হবে ভালো করে। এবং আমার মনে হয় যে অন্যান্য যে হরমোনগুলো রয়েছে, থাইরয়েডের হরমোনটা দেখতে হবে, যে এটি ওভারিয়ান কোনো প্রবলেম হচ্ছে কিনা, ওভারিতে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখতে হবে। আর আমরা যা বলে যাচ্ছি যে আচ্ছা, আমার মনে হয় যে আপনি একজন বিশেষজ্ঞ ডক্টরকে বা এন্ডোক্রাইনোলজিস্টকে সাথে দেখা, আরেকটু থরো চেকআপ করা দরকার। জি, এই জায়গাটিকে যারা নিয়ন্ত্রণ করেন, সে একই সঙ্গে খাদ্যাভ্যাসটিও তার ঠিক করতে হবে, যদি একটা মেনু সেট করতে হবে। না, খুবই চমৎকার, খুব ভালো প্রশ্ন এবং খুব প্র্যাকটিক্যাল একটা সমস্যা ব্যাপারে। যে আমরা যে স্থূলতা বললেন যে শৈশব, একদম ঠিক 11 বছর তার শৈশবের সময়টাও রয়েছে, এবং এটা খুব ভালো লক্ষণ যে অভিভাবকরা উদ্বিগ্ন হচ্ছেন এই ব্যাপারটা নিয়ে। জি, ডেফিনেটলি ওনারা চাচ্ছেন না যে ওনার শিশুটি দ্রুত অসুস্থ হোক, এটা কেউ চায় না। আমি চাচ্ছি ওর একটা সুন্দর দীর্ঘ জীবন হোক। জি, ফিট থাকা যে বিষয়টি, যেটা আপনি যেটি বললেন সেটি কথা। আমাদের আসলে যেটি আমরা ফ্যাটি লিভার নিয়ে আরও দু একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে ফ্যাটি লিভার যদি আসলে আমরা একটি, এখন বলছেন যে একটি ইমার্জিং একটা প্রবলেম, যে আমরা অনেক সময় মহামারীর আকারে, মানে কাউকে না দেখা যাচ্ছে কাউকে স্ক্রিনিং করলে তার গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার চলেই আসছে। এবং এই জায়গাটিকে আসলে কেন আসলে এই জায়গাটি এই অবস্থায় আসলো, মানে আমরা যদি একটু গোড়াতেই জানতে চাই যে আমাদের জাতীয়ভাবে বা আমাদের পারিবারিকভাবে কোন পরিবর্তনটি আসলে এর জন্য দায়ী হলো? একটি সময় তো আসলে এরকম ছিল না, হয়তো ছিল যে যখন আসলো, দেখা গেল যে লিভার সিরোসিস নিয়ে আসলো, আমি সব কারণ বের করলাম, কিছুই পেলাম না। তারপরেই তো আসলে বলা হচ্ছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, ওরা মদ্যপান করে না, ওষুধপত্র খায়নি, কেন হলো? হয়তো ছিল, এটা যে ছিল না তা না, কিন্তু এখন এর পরিমাণটা অনেক বেশি। সেটা আমি ওই আমার
নেচারটাকে নার্চার করতে পারছি না, আমি আমাকে নিজের যত্ন নিতে পারছি না, আর যেভাবে আমার শরীরটাকে গঠন করা উচিত ছিল সেটা আমি করছি না। তো এর জন্য আসলে ওই যেটা বললাম, ওই যে নিজস্ব উদ্যোগ নিতে হবে, আপনাকে আপনার মাধ্যমেই ভালো থাকতে হবে। এখানে কেউ এসে আসলে ওষুধ দিতে পারবে না আপনাকে, আমাকে আমার শরীরের যত্ন নিতেই হবে, এবং তার জন্য আমার যা পরিমিত করার কথা সেটা করতে হবে। আর আমি বলবো যে এখন অনলাইন হয়ে যাওয়াতে অনেক ইনফরমেশন আসছে, এর ভেতর থেকে কোনটা ভালো কোনটা খারাপ বেছে নেওয়াটা খুব জরুরি। অনেক ওষুধপত্র বিক্রি হচ্ছে, দিচ্ছে, যেগুলো লিভারকে টক্সিন, লিভারের ভালো হবে বলছে, কিন্তু আসলে লিভারের ক্ষতি করছে। এই যে ধরেন আয়ুর্বেদীয় বলে, আমি কোনো অভিযোগ করছি না, যদি প্রকৃত প্রমাণ থাকে যে এই ওষুধটা আসলে ভালো, যদি রিসার্চ হয়, কিন্তু অনেক কিছু কিন্তু ডাম করা হচ্ছে। বিদেশে যে জিনিসগুলো খারাপ ওরা জেনেছে, এখন সেই জিনিসগুলো আমাদের এখানে এই যে হেলথ কতগুলো প্রোডাক্ট হচ্ছে না, জেনসিন এইটা সেটা, এগুলো দিয়ে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। তো আসলে কোনো ম্যাজিক পিল বলে কিছু নাই, এবং নার্ভাস হওয়ার কিছু নাই। আপনি যদি গ্রেড 1 গ্রেড 2 হন, ইউ ক্যান রিভার্স ইট ব্যাক, আপনি চলে আসতে পারবেন, সুন্দর একটা জীবনযাপন হবে, নার্ভাস হওয়ার কিছু নাই। তবে এই যে কিছু চায়না, কোরিয়া, জাপান, এই সমস্ত দেশের কিছু কিছু ব্যাড প্রোডাক্ট কিন্তু বিভিন্নভাবে এখানে মার্কেট। এবং আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই, সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট মানে প্রলোভিত করছে মানুষ, এবং এটার কারণে কিন্তু লিভার কিন্তু আসলে এই যে ডিটক্সিফাইং একটা অর্গান, এবং ডিটক্সিফাইং করতে যেয়ে কিন্তু সে নিজে আক্রান্ত হচ্ছে। আপনি প্রেশার ক্রিয়েট করছেন, ওকে আননেসেসারি লিভারকে আপনি কষ্ট দিচ্ছেন। তো লিভার তো একসময় আপনাকে রিভল্ট করবে, বিদ্রোহ করবে যে আমি পাচ্ছি না, তুমি আমাকে এত প্রেশার দিচ্ছ কেন, আজে বাজে খাচ্ছ তুমি। এবং আমাদের দেশে আরেকটি বিষয় যদি আমি এসে উল্লেখ করতে চাই, যে প্রেসক্রিপশন ছাড়া যে ওটিসি যে ড্রাগগুলো আছে, ওভার দ্য কাউন্টার ড্রাগ ছাড়াও যে কোনো ধরনের ওষুধ যে কোনো মানুষ কিনতে পারে, এই যে পলিসিটি বা এই জায়গাটিতে। এবং দেখা যাচ্ছে যে তারা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খেয়ে ফেলছে। এটি কিন্তু লিভারকে, আমার পরিবারে আশা ফার্মেসির ফার্মাসিস্ট যে ছেলেটা, সেই হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার। সারা হিল্লি বিল্লি করে সব ডাক্তারের পরামর্শ নিলাম, কিন্তু ওষুধটা খেলাম আমি আশা ফার্মেসির ছেলেটা যা দিচ্ছে আমার। সেই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং লিভারের অনেক ওষুধ রয়েছে যেগুলো লিভারকে খুবই টক্সিক লিভারের জন্য, এবং আপনি নিজেই আপনার ক্ষতি করছেন। এবং একই সঙ্গে আমি যুক্ত করতে চাই যে যারা নাকি কোলেস্টেরল, ডিসলিপিডিমিয়া এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, এবং ওই যে খাবারের দাবারের কোনো আসলে কোনো ল বা রুলস মানছেন না, তাদের জন্য কিন্তু এই ফ্যাটি লিভার এটি দুর্যোগের কারণ। এখন যে বিয়ে শাদী হচ্ছে, বিয়ে শাদীর সময় প্রচুর তেলে খাওয়া, ঘিয়ের খাওয়া হচ্ছে। আপনি বলছেন যে ঠিক আছে বছরে একবার খেলাম, আসলে আপনি বছরে একবার খাচ্ছেন না, আপনি প্রতিদিনই বিয়েতে যাচ্ছেন, প্রতিদিনই আপনি কোনো আসল প্রোগ্রাম যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুশতাক মাহমুদ, আমাদের সাথে এত প্রাণবন্ত দুটি বিষয় নিয়ে আমরা কথা বললেন আজকে, ফ্যাটি লিভার এবং শৈশবের শারীরিক স্থূলতা। আপনাকে প্রতি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আসলে ফ্যাটি লিভার এবং শৈশবের শারীরিক স্থূলতা নিয়ে খুব একদম মূল যে কথাগুলো রয়েছে, যেগুলো আসলে আমাদের প্রতিনিয়তই লক্ষ্য করা উচিত, মানা উচিত, এবং এর গুরুত্বটি বোঝা উচিত, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। বিশেষত আমরা বলেছি যে কিপ মুভিং, মানে আপনার শিশুটিকে আপনি সচল রাখুন, নিজেকে সচল রাখুন। এই যে মানে আমরা যে কায়িক পরিশ্রম এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটিকে একেবারেই জিরো করে ফেলছি, সেটি কিন্তু ফ্যাটি লিভার এবং শারীরিক স্থূলতার পিছনে অন্যতম কারণ। এবং একই সঙ্গে পারিবারিক খাদ্যাভ্যাসটি এমন হওয়া উচিত যেটি সুষম হওয়া উচিত, যেটি স্বাস্থ্যকর হওয়া উচিত, এবং এর শুরুটি কিন্তু পরিবার থেকেই আসলে সূচনা হওয়া উচিত। সেই সঙ্গে আমরা বলছি, যদি বাচ্চাটি যদি কোনো কারণে স্থূলতায় ভোগে অথবা কোনো কারণে যদি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়, তাহলে যথাযথভাবে তার পরামর্শ নেয় এবং যোগ্য চিকিৎসকের পরামর্শ নিয়ে সেভাবে কাজ করা এবং মেনে চলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।